দাদা, একটা জরুরি কথা বলতে এসেছি। বাবার যাওয়ার পর এতদিন সব একসাথে চলছে, কিন্তু এবার মনে হয় বাড়ি আর জমিটা ভাগ করে নেওয়া উচিত। ভাগ করবি? ঠিক আছে রে, তোর যা মনে হয় তাই কর। আমি তো কোনোদিন আপত্তি করিনি। দাদা সত্যিই খুব ভালো মানুষ, একবারও রাগ করলেন না। হ্যাঁ রে দাদা, তুই সবসময় এমন সহজ সরল। আমার একটু ভয়ই লাগছিল কথাটা তুলতে। আরে আমরা তো ভাই, যা ঠিক মনে করিস তাই কর। তাহলে ঘরের ভাগটা কি হবে? নিতাই, তুই চাকরি করিস, তোর একটা মান সম্মান আছে। তুই এই ভালো ঘরটা নে, আমরা এই ভাঙা ঘরেই থাকবো, চিন্তা নেই। দাদা, তুই সত্যি এটা চাস? আমার তো একটু খারাপ লাগছে, তুই বড় ভাই হয়ে ভাঙা ঘরে থাকবি। খারাপ লাগবার কিছু নেই। ভাইয়ের জন্য এটুকু করতে পারবো না? ঘর তো আসলে ইট কাঠের ব্যাপার, মানুষগুলো ভালো থাকলেই সব ঠিক আছে। ঠিক বলেছ তুমি, আমাদের তো কোনো কষ্ট নেই, শুধু তোমরা ভালো থাকলেই আমরা খুশি। দাদা, তুই যদি কখনো কোনো সাহায্য লাগে নির্দ্বিধায় বলিস, আমি তো আছি। সে দেখা যাবে রে, তুই আগে নিজের সংসার গুছিয়ে নে। নিতাই ঠাকুর পড়ি না, তোমরা নিশ্চিন্ত থেকো, আমরা তো পাশেই আছি সব সময়। ধন্যবাদ বৌদি, তোমাদের এই মন থাকলেই আমরা ভাগ্যবান। এই দুটো জমির মধ্যে একটা নিচু, বর্ষার জল জমে থাকে, চাষ করা কঠিন, আর একটা ভালো চাষের উপযোগী। নিতাই, তুই তো চাকরি করিস, চাষ করবার সময় পাবি না, তাই নিচু জমিটা তুলে নে, মানে তুই নে, বিক্রি করে দিতে পারবি সহজে। না না, আমরা চাষের জমিটাই নেব। নিচু জমি নিয়ে কি হবে আমাদের? পানি জমে থাকা জমির কোনো দাম নেই। রিনা, দাদা তো ঠিকই বলছে, আমরা তো চাষই করব না, মানে। তুমি চুপ করো তো। ভাগ যখন হচ্ছে সমান ভাগ হওয়াই উচিত। ভালো জমিটা আমাদের চাই, এটাই শেষ কথা। ভবিষ্যতে বিক্রি করতে গেলেও তো ভালো জমির দাম বেশিই হবে। ঠিক আছে, তাহলে তাই হোক। চাষের জমিটা তোরা নে, নিচু জমিটা আমি নিচ্ছি। তুমি না বলতেই পারতে, এভাবে সবসময় নিজে ছাড় দিলে চলে? থাক না কমলা, ভাইয়ের সংসারে অশান্তি বাড়িয়ে লাভ কি? দেখি, ওপরওয়ালা নিশ্চয়ই একটা পথ দেখাবেন। জমি খারাপ হতে পারে, কিন্তু মনের জোর তো আমরা আমাদের কাছে আছে। কি রে গোপাল, ভাগ বাটোয়ারা মিটলো? হ্যাঁ হারান্দা, নিচু জমিটা আমার ভাগে পড়েছে। এই রে, জমিতে তো বর্ষা হাঁটু জল জমে যায় ভাই, কি করবি এখন? আমি তো বলি মানে ফেলে না রেখে কিছু একটা করতেই হবে। দেখি কি করা যায়। একদম ফেলে তো রাখবো না, কিছু একটা উপায় নিশ্চয়ই বের হবে। চিন্তায় থাকিস না, দরকার হলে আমার কাছে এসে জিজ্ঞেস করিস। এই গ্রামে চাষবাসের অনেক ফোন দিয়ে আছে, আমি জানি। ধন্যবাদ হারান্দা, তোমার মতো একটা বন্ধু পাশে থাকলে অনেক ভরসা পাই। বন্ধু বলে কথা রে, বিপদে না দাঁড়ালে আর কিসের বন্ধুত্ব। আর শোন গোপাল, মন খারাপ করিস নে। কখনো কখনো যেটা খারাপ মনে হয় সেটাই আসল সৌভাগ্য বয়ে আনে। হ্যাঁ, তোমার কথায় ভরসা পাই হরেন্দা, হারান্দা। আর একটা কথা, নফর মহাজনের থেকে দূরে থাকিস, লোকটা ভালো না, বিপদে পড়লে আমাকে বলিস। মনে থাকবে হারান্দা, ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কিছু নেই রে, এই প্রতিবেশী বলি এসব বলি আর কি। হ্যাঁ, ওই নিচু জমিতে কি করবে গো? ধান তো হবে না, জল জমে থাকবে সারা বর্ষা। জানি না এখনো, হাতে টাকাও নেই যে সেচের ব্যবস্থা করব বা মাটি ভরাট করব। চিন্তা করো না, ভগবান একটা না একটা পথ দেখাবেনি। আমরা একসাথে আছি তো, এটাই বড় কথা। তুমি পাশে থাকলে আমার সাহস কমে না কমলা। সকাল সকালই গিয়ে জমিটা একবার ভালো করে দেখে আসব। আমিও যাব তোমার সাথে। দুজনে মাথা খাটালে একটা না একটা রাস্তা ঠিক বেরোবে। তুমি পাশে না থাকলে আমি বোধহয় কবেই হাল ছেড়ে দিতাম কমলা। শোনো, চাষের জমিটা তো আমরা চাষ করতে পারবো না। তুমি অফিসে থাকো সারাদিন, বরং জমিটা কাউকে ভাগে চাষ করতে দিই। ফসল উঠলে আমরা ভাগ পাবো। ভালো বুদ্ধি তো, তাহলে আমাদের কোনো খাটনিও নেই, বসে বসে টাকা পাবো। হ্যাঁ, দেখলে, দাদার থেকে ভালো জমিটাই তো নিলাম। এবার আরাম করে বসে রোজগার হবে আমাদের। হ্যাঁ, গোপাল দাদার কপালটাই খারাপ, ওই জমি দিয়ে কি আর হবে। চিন্তা করো না, আমরা তো আর ওদের ফেলে দিইনি, নিজের বুদ্ধিতে চলছি, এই যা। হ্যাঁ, তাও ঠিক, তবু কেমন যেন একটা খচখচ করে মনটা। এত ভেবো না তো, ঘুমো এবার। কাল সকালে চাষির সাথে কথা বলতে হবে।
কাকে দিয়ে চাষ করাবো বলো তো? গ্রামে তো ভালো চাষি খুঁজে পাওয়াই মুশকিল। সে নিয়ে ভেবো না, কাল বাজারে গিয়ে খোঁজ নেব, ঠিক কাউকে না কাউকে পেয়ে যাব। ভাবছি ভালো ফসল হলে আর বেতনের টাকা দিয়ে আমরা শহরে একটা ফ্ল্যাটও কিনতে পারবো একদিন। তুমি তো এখনই অনেক দূর ভেবে ফেলছো, আগে ফসলটা তো উঠুক। স্বপ্ন দেখতে তো দোষ নেই, তাই না? তা নয়, তবে বাস্তবটা মাথায় রাখা দরকার। আগে দেখি চাষটা কেমন হয়। ঠিক আছে বাবা, তোমার কথাই মানলাম, এবার ঘুমাও। মাটিটা তো সবসময় ভেজা থাকে, এখানে সাধারণ কোনো ফসল টিকবে না। ঠিক বলেছ, এমন কিছু চাষ করতে হবে যেটা জল জমলেও নষ্ট হবে না, বরং জলেই ভালো হয়। কচু কচু গাছ তো জলেই ভালো বাড়ে সবচেয়ে, আর খরচেরও তেমন নেই, বীজও তো ঘরেই আছে আমাদের। তুমি তো সত্যি বুদ্ধিমতী কমলা, এটা আমার মাথাতেই আসেনি। কচু চাষ করলে বাজারেও তো মোটামুটি ভালো দাম পাওয়া যায়। আর দেখো, বীজ কিনতেও লাগবে না, ঘরে যা কচু আছে তার মাথাগুলোই তো রোপণ করা যাবে। চলো তাহলে আজকেই শুরু করি, দেরি করে লাভ নেই। আর সার লাগবে না তো? খরচ পড়ে যাবে নাকি বেশি? কচুর তেমন সারের দরকার হয় না কমলা, প্রকৃতির জলেই ভালো বাড়ে। যাক, তাহলে খরচের চিন্তাটা অন্তত কম। হারান্দা, নিচু জমিতে কচু চাষ করব ভাবছি, তোমার কি মনে হয়? দারুণ বুদ্ধি রে। কচু চাষে ঝুঁকিও কম আর বাজারেও ভালো দাম পাওয়া যায়। হাত পা তো ব্যথায় ছিঁড়ে যাচ্ছে, তবু আজ শেষ শাড়িটা লাগিয়েই ফেলি, চলো। আর একটু কমলা, এই শাড়িটা শেষ হলেই আজকের মতো ছুটি, তারপর বাড়ি গিয়ে একটু জিরিয়ে নেব দুজনে। জিরানোর সময় কোথায় বলো, কাল থেকে আবার নতুন কাজ। দেখলে, লাগানো শেষ হতেই বৃষ্টি, কচুর গাছগুলো তো এখনই জল পেয়ে গেল। তাই তো বলছি, এই জমিটা হয়তো অভিশাপ নয়, আসলে একটা লুকোনো আশীর্বাদ। এই ঘরে তো শোয়াই যাচ্ছে না, তিনটে জায়গা দিয়ে জল পড়ছে। জানি কমলা, কালই চালাটা একটু মেরামত করবার চেষ্টা করব, তবে টিন কেনবার মতো পয়সাও তো হাতে নেই এখন। থাকবো, আমরা তো একসাথে আছি, এই কষ্টটাও একদিন কেটে যাবে। একটা কথা বলি কমলা, যদি এই কচু চাষ পুরোপুরি ব্যর্থ হয়ে যায়, তখন কি করব আমরা? তখনও তো আমরা একসাথেই থাকবো, নতুন কোনো পথ খুঁজে নেব, শুধু ভেঙে পড়লে চলবে না। তুমি এমন কথা বলো যে সব ভয় কেটে যায়। ঠিক আছে, আর দুশ্চিন্তা করব না। এটাই তো হওয়া উচিত। চলো এবার একটু ঘুমিয়ে পড়ি, কাল আবার অনেক কাজ। চলো শুয়ে পড়ি এবার, কালকে আবার সকাল সকাল উঠতে হবে, অনেক কাজ বাকি আছে। হ্যাঁ চলো, বৃষ্টিটা থামলেই দেখবো কচুর গাছগুলো কেমন আছে। কিরে গোপাল, ধারের টাকাটা শোধ করবি কবে? হ্যাঁ, অনেকদিন তো হয়ে গেল। নবদা, আর কয়েকটা দিন সময় দাও, কচু ক্ষেত থেকে ফসল উঠলেই শোধ করে দেব, কথা দিচ্ছি। এ, দেখি কতদিন পার করিস, বেশি দিন সময় দিতে পারবো না কিন্তু। এই শোন গোপাল, আমার কথার বাইরে গেলে কিন্তু জমিটাকে বন্ধক দিতে হবে বলে রাখলাম। সেই কথার সেটার দরকার হবে না নফদা, আমি কথা দিয়েছি, কথা রাখবো। দেখ 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 দেখ, তোমার কথা কথাটা আমাদের দেখা যাক দেখা যাক। একটু ধৈর্য ধরো নফদা, আমি কথার খেলাপ করব না। নফরদার ধারটা নিয়ে বড্ড চাপ দিচ্ছে কমলা, কি করি বলো তো? চিন্তা করো না, কচু ক্ষেতটা তো ভালোই বেড়ে উঠছে, আর কটা দিন সবুর করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। তোমার মুখে এই কথা শুনলে সত্যিই মনে জোর পাই। ঠিক আছে, কালই একবার ক্ষেতটা দেখতে যাব। আমিও যাব তোমার সাথে, একা একার কতদিন কষ্ট করবে বলো তো, দুজনে গেলে মনও হালকা লাগবে। নফরদাকে নিয়ে আর ভেবো না, ফসল উঠলেই সব মিটে যাবে। তোমার কথা শুনলেই মনটা হালকা হয়ে যায় কমলা। ঠিক আছে, কালকে ভোরেই দুজনে বের হব, দেখি কচুগুলো কেমন বড় হলো। মনে হচ্ছে এবার সব ঠিক হয়ে যাবে গোপাল, এত কষ্টের পর একটু ভালো কিছু তো হওয়ারই কথা। ওটা কি নড়লো গো? আমার তো ভয় লাগছে। আরে না রে, এ তো কই মাছ,
দেখো দেখো, একটা না অনেকগুলো লাফাচ্ছে। এত মাছ কোথা থেকে এলো এই জমিতে? আমরা তো কোনো মাছ ছাড়িনি। বর্ষার জলের সাথে বোধহয় খাল থেকে ঢুকে পড়েছে, আর কচু গাছের ছায়া থেকে বেড়ে উঠেছে। চলো চলো মাছ ধরি, আমাদের খাওয়াটা ভালোই হবে। গোপাল, দেখো তো এই ঝুড়িটা পুরো প্রায় ভরে গেল। এত মাছ তো আমি কখনো দেখিনি। এই মাছ তো আমরা বিক্রিও করতে পারবো, আর অনেক মাছ এত সহজে তো আমরা শেষ করতেই পারবো না। অনেক দিন ধরে বিক্রি করতে পারবো। এবার মনে হয় আমাদের এই কচু খেতে আমাদের কপাল খুলবে। আজ রাতে তো ভালো করে মাছ ভাজা হবে অনেক দিন পর। শুধু আজ না কমলা, এই মাছ যদি রোজ পাওয়া যায় তাহলে আমাদের ভাগ্যই বদলে যেতে পারে। কালকে সকালেই হাটে নিয়ে যাব, কিছু মাছ বিক্রি করে দেখি কেমন দাম পাই। আমিও যাব তোমাদের সাথে। এই খুশির খবরটা একা একা কি সহ্য করা যায়? চলো তাহলে আজকে রাতেই ঝুড়িগুলো গুছিয়ে রাখি, কালকে ভোরেই বের হতে হবে। মনে হচ্ছে আমাদের ভাগ্যের চাকাটা আজ সত্যিই ঘুরে গেল। এত মাছ বিক্রি করে যদি সত্যি ভালো টাকা পাই তাহলে ঘরটাও মেরামত করে ফেলবো। একদম, প্রথমে ঘরের চালাটাই ঠিক করব, তারপর বাকি সময়। আর নফরদার ধারটাও শোধ করে দেব, তাহলে মাথার ওপর থেকে একটা বোঝা নামবে। ঠিক বলেছ, সব চিন্তা এক করে মিটিয়ে ফেলবো। চলো বাড়ি গিয়ে আজ রাতে ভালো করে উদযাপন করি। এই যে, এই মাছ কোথায় পেলে গো গোপাল? এত তাজা সুন্দর রং। এর নিজের জমিতে পেয়েছি কাকা, কচু ক্ষেতের মধ্যে। তাই নাকি? বেশ, 2 কেজি দাও তো, দাম যা লাগে দেব। গোপাল, তুমি চাইলে মাছ শহরে বিক্রি করতে পারো, শহরে খুব ভালো দাম পাওয়া যায়। দেখি কাকা, কিছু করা যায় নাকি, আপনাদের ভালোবাসাই তো আসল পুঁজি কাকা। আজ প্রথম দিনই এত রোজগার, নফরদার ধারটাও এবার শোধ করে দিতে পারবো। হ্যাঁ কমলা, আর সামনের হাটে আরো বেশি মাছ আনবো। দেখি খেতে আর কত মাছ বেড়ে উঠেছে। শুনলাম তোমার মাছের নাকি খুব নামডাক হয়েছে। আমি শহরের ব্যবসায়ী, নিয়মিত বড় পরিমাণে মাছ কিনতে চাই, রাজি আছো? সত্যিই বলছেন? আমার মতো ছোট চাষির কাছ থেকে আপনি নেবেন? স্বাদ তো তাজা থাকলে ছোট বড় বলে কিছু হয় না ভাই। কাল থেকেই শুরু করতে পারি, বলো? রাজি দাদা, একদম রাজি। কালকে সকালে আমার লোক এসে সব বুঝে নেবে, তুমি শুধু মাছগুলো তাজা রেখো। নিশ্চিন্ত থাকুন, তাজা মাছ ছাড়া আমি কিছুই বিক্রি করব না। এই বিশ্বাসটাই তো ব্যবসার আসল ভিত্তি গোপাল, ধরে রেখো এটা। ভাবতেই পারছি না এই ডোবা জমিটাই আজ আমাদের এত বড় সুযোগ এনে দিল। নিতাই, কোম্পানি লোকসান চলছে, অনেকই ছাঁটাই করতে হচ্ছে। দুঃখিত, তোমাকেও আজই শেষ দিন ধরে নিতে হবে। স্যার, এইভাবে হঠাৎ করে আমার তো সংসার আছে, এখন এখন কি করবো আমি? আমার কিছু করবার নেই নিতাই, ওপর থেকে নির্দেশ, ভালো থেকো। তোমার কাজে কোনো খুঁত ছিল না নিতাই, এটা শুধু কোম্পানির সমস্যা, মন খারাপ করো না। ধন্যবাদ স্যার, দেখি সামনে কি হয়। রিনা, চাকরিটা চলে গেছে গো, কোম্পানি ছাঁটাই করে দিয়েছে অনেকে চাকরি থেকে। সে কি, এখন সংসার চলবে কি করে? হাতে তো তেমন কোনো সঞ্চয়ও নেই। জমি থেকে যে ভাগ পাচ্ছিলাম তাও তো সামান্য, কি করি বলো তো? একটা কথা বলি, আমরা নিজেরাই কেন চাষ করছি না জমিটায়? অন্যকে ভাগ দিয়ে তো লাভের বেশিরভাগটাই চলে যাচ্ছে। কিন্তু আমরা তো চাষ জমি চাষ জানি না রিনা, কি করে করব? শিখে নিতে হবে, আর কোনো উপায় তো এখন দেখছি না এই মুহূর্তে। রিনা, গ্রামে থাকলে অন্তত মাথার উপর একটা ছাদ আর জমি ছিল, এখানে তো কিছুই নেই ভরসা করবার মতো। তাহলে চলো আপাতত গ্রামের জমিটার দিকেই মন দিই। ঠিক বলেছ, ওটাই এখন আমাদের একমাত্র ভরসা। ঠিক আছে, কালকে সকাল থেকে শুরু করি, বই পড়ে যতটুকু শেখা যায় শিখে নেব। সাহস হারিও না, দুজনে মিলে চেষ্টা করলে ঠিক পেয়ে যাব। এই নাগল তো নড়ছেই না ঠিক মতো, হাত ব্যথা হয়ে গেল। বীজ কতটা গভীরে পুঁততে হয় তাই তো জানি না আমরা, এভাবে হবে না। একটু চেষ্টা করি না, বই পড়ে যতটুকু বুঝেছি সেভাবেই করি। বইয়ে যা লেখা আছে বাস্তবে তো তার চেয়ে অনেক কিছু জানতে হয়, এভাবে হবে না। তাহলে কি করব?
তোমার বুদ্ধি শুনি আমার দাদার সাথে আলাদা হয়েছি, না হলে এই বিপদের সময় দাদা নিশ্চয়ই আমাদের সাহায্য করতেন। আমার কি দোষ? আমি কি জানতাম তোমার চাকরি চলে যাবে? দাদার কাছে গিয়ে একবার জিজ্ঞাসা করলে হয় না? উনি তো চাষবাস সম্পর্কে অভিজ্ঞ। কি মুখ নিয়ে যাবো বলো তো? সেদিন তোমার কথা মতো ভালো জমিটা নিয়ে নিলাম, ভালো ভালো বাড়িটাও নিয়ে নিলাম। কিন্তু আর তো কোনো উপায়ও দেখছি না। পেটের দায়ে অহংকার রাখলে চলবে না। ভাবতে দাও, একটু ভাবতে দাও, সময় হলে যাব। বেশি সময় নিও না, হাতে তো আর সময় নেই আমাদের। জানি না, দেখি কবে যাওয়া যায়। আমিও তোমার সাথে যাব, একা যেতে হবে না তোমাকে। ঠিক বলেছো, আবার নতুন করে চেষ্টা করব। এই শুনেছ, গোপালের ব্যবসা তো এখন শহর পর্যন্ত ছড়িয়ে গেছে। বিপিনবাবুর সাথে বড় চুক্তি হয়েছে শুনলাম। ভাঙা জমিটা এখন সোনার জমি হয়ে গেছে, আদি তাই সেই ভালো জমিটা তো ভাগা। কপাল বলে একটা কথা আছে ভাই, সবার সমান হয় না। আমি যদি সেই দিন জোর করে ভালো জমিটা না নিতাম, আজকে হয়তো এই লজ্জার মুখোমুখি হতে হতো না। কি হয়েছে? মুখটা অমন কেন? হাটে সবাই দাদার কথা বলছিল, বিপিন বাবুর সাথে নাকি বড় ব্যবসা হচ্ছে ওদের, আর আমাদের অবস্থা দেখো। নিতাই, এবার আর দেরি করো না, কাল সকালেই দাদার কাছে যাও। লজ্জা রেখে লাভ নেই, পেট তো লজ্জা মানবে না। ঠিক আছে ঠিক আছে, কালকে সকালেই যাব, যা হয় হবে। শুধু ভয় হচ্ছে দাদা যদি মুখের উপর ফিরিয়ে দেয়। দাদা এমন মানুষ নন, তুমি নিজেও জানো। সাহস রাখো। ঠিক বলেছ, দাদা যেমন মনের মানুষ, নিশ্চয়ই ফিরিয়ে দেবে না। দাদাকে যেভাবেই হোক রাজি করাতে হবে, না হলে তো আমাদের না খেয়ে থাকতে হবে। দাদা দাদা কখনই আমার খারাপ চাই না, তবুও চলো না, গিয়েই দেখি। ভয় পেলে তো আর সমস্যার সমাধান হবে না, যা হওয়ার হবে। ওমা, নিতাই ঠাকুরপো আর রিনা, ভেতরে এসো, দাঁড়িয়ে কেন? কি রে নিতাই, এত সকাল সকাল কি মনে করে? দাদা দাদা আমি জানি আমি অনেক বড় ভুল করেছি। ভালো জমিটা নিজের স্বার্থে নিয়ে নিয়েছিলাম, আর তোমাদের দিয়েছিলাম ওই নিচু জমি যেটা চাষের অনুপযোগী। আজকে চাকরিও নেই, আমি তো চাষ করতেও জানি না। আমরা সত্যি জানি না কি করব, ক্ষমা করে আমাকে একটু সাহায্য করবে দাদা। পাগল ছেলে, ভাইয়ের কাছে আবার ক্ষমা চাইতে হয় নাকি? আয় আয়, ভেতরে আয়। বৌদি, আমরা সত্যি খুব স্বার্থপরের মতো ব্যবহার করেছিলাম। সেসব কথা এখন থাক, চলো ভেতরে চলো, গরম গরম চা করি। নিতাই ঠাকুরপো না খেয়ে এসেছে নিশ্চয়ই, বসো, আগে কিছু খাও। সত্যি বৌদি, কিচ্ছু খাওয়া হয়নি। নিতাই, তুই জানিস আমি কোনোদিন তোর উপর রাগ করিনি। দাদা, আজকে বুঝলাম টাকা পয়সা বা জমি চেয়ে ভাইয়ের সম্পর্কটাই বড়। আমি সত্যি অনেক বড় ভুল করেছিলাম। ভুল শুধরে নেওয়াটাই আসল সাহস। চল এবার সব ঠিক করে নি। ধন্যবাদ দাদা, না থাকলে আমরা সত্যিই ডুবে যেতাম। দাদা, আমরা তো চাষ কিছুই জানি না, যদি তুমি একটু শিখিয়ে দিতে। শেখাবই তো রে, তবে একটা প্রস্তাব আছে আমার। তোর জমিটা আমার এই কচু মাছের ব্যবসা দুটো মিলিয়ে একসাথে কাজ করলে কেমন হয়? একসাথে? তুই সত্যিই চাস একসাথে কাজ করতে এত কিছুর পরেও? রাগ পুষে রাখলে তো সংসারই ভেঙে যাবে। তোর জমিতে আমরা অন্য চাষ করব, আর আমার জমিতে তো কচু আর মাছ আছেই, তারপর দুজনে ভাগ করে নেব। গোপাল, কালকে আমার একটু বেশি মাছ লাগবে, বড় কিছু অর্ডার আছে তো? ঠিক আছে, আমি মাছ তৈরি করে রাখবো, মানে রেডি করে রাখবো, চিন্তা নেই। এ না, কিছু অগ্রিম টাকা দিলাম, বাকিটা কালকে মাছ নেওয়ার সময় দিয়ে দেবো। বৌদি, তোমাদের সঙ্গে সেদিন যা ব্যবহার করেছিলাম, আমার খুব লজ্জা লাগছে। পুরনো কথা থাক রিনা, আজ থেকে আমরা সবাই একসাথে, এটাই তো আসল কথা। বাহ, দুই ভাই মিলে তো কাজ করলে ব্যবসা আরো বড় হবে, তাই না? আমি কিন্তু প্রথম ক্রেতা সবসময়। রিনা, তাহলে আর জমিতে যাওয়া লাগবে না, আমরা দুজন বাড়ির কাজ সামলাবো, আর ওরা দুই ভাই মাঠ সামলাবে। ঠিক বলছো বৌদি। দাদা, আমিও কাল থেকেই মাঠে নেমে পড়বো, সবকিছু শিখিয়ে দিও। সে আর বলতে, এবার থেকে আমরা সবাই একসাথে। গোপাল, শুনলাম তোমার নাকি অনেক বড় ব্যবসা হচ্ছে। আমার এই পুরোনো ধারটা এইবারে দিয়ে দিতে হবে তো।
চিন্তা করো না নফরদা, তোমার টাকা আজই মিটিয়ে দিচ্ছি। সত্যি বলছো? বাহ, তাহলে তো ভালোই কথা। তোমার তো সৎ মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার গোপাল। আগামীতে কিছু লাগলে আমাকে ভিডিওটি যদি তোমাদের সবার ভালো লাগে তবে তোমরা সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবে। তোমরা সবাই আমার পাশে থেকো। আজকেই অতটুকু পরেই আবার নতুন ভিডিও নিয়ে আসছি। সবাই ভালো থাকবেন।